আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানী সহ আশপাশের এলাকায় আবার ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.3। ছোট ছোট কম্পন আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা বলছে বিশেষজ্ঞরা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ, জানালেন সিইসি। আইন পাশ হলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। পিআর ও গণভোট নিয়ে একটি রাজনৈতিক দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার আহ্বান। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে তা হবে নির্বাচনের জেনোসাইড, শফিকুর রহমান। ভোট কেন্দ্র দখল বা ইঞ্জিনিয়ারিং হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। 3 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, দেশটির সাথে বাংলাদেশের 2টি সমঝোতা স্মারক সই। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি, মন্তব্য রাজনৈতিক দলের নেতাদের। বর্তমান পুলিশ দিয়ে নিরপেক্ষ ভোট অনুষ্ঠান নিয়ে সংশয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত। সন্ধ্যায় এই ভূকম্পন হয়। রিক্টার স্কেলে যার মাত্রা 4.3 বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের পর আজ নরসিংদীতেই 2বার ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে 3.3 মাত্রার কম্পন রেকর্ড করে সরকারের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সংস্থাটি বলছে, বড় কম্পনের পর এই ধরনের মৃদু কম্পন স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কম্পন আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা দিচ্ছে। নরসিংদী জেলাকে ঘিরে ইন্দো বার্মা টেকটনিক প্লেটে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমে আছে। আগামী 1 মাস থেকে 3 বছরের মধ্যে এর উদগীরণের শঙ্কাও তাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। টানা 2 দিন ভূমিকম্প হল রাজধানীতে। শুক্রবারের পর শনিবার সন্ধ্যায় উৎপত্তিস্থল বাড্ডায় 4.3 মাত্রার ভূমিকম্প হয়। এর আগে 3.3 মাত্রায় আবারও কেঁপে ওঠে নরসিংদীর পলাশ, যার অনুভূতি পান নগরবাসীও। ফলে এ নিয়ে এখন রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলছেন, কম্পনটি শুক্রবারের ভূমিকম্পের পরবর্তী প্রতিক্রিয়া। আমাদের এই রিজিয়নে অনেকগুলো বড় বড় ফল্ট আছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে। একটা বড় ভূমিকম্প হলে এর থেকে কিন্তু আসলে আপনার সঙ্গে একটা বা দুইটা হবে, বিষয়টা এরকম নয়। অনেক সময় একটা বড় ভূমিকম্প থেকে সিরিজ অফ আফটারশক হতে পারে। আমরা দেখেছি যে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প থেকে 1000-এর উপরে আফটারশক হয়েছে। বাংলাদেশে ভূমিকম্প নিয়ে প্রায় 35 বছর ধরে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূতত্ত্ববিদ ড. সৈয়দ হুমায়ুন আখতার। তার মতে, ইন্দো বার্মিস প্লেটে জমে থাকা শক্তি বের হওয়া শুরু হয়েছে, যার ফলে 2 দিনের ভূমিকম্প। ইন্ডিয়া প্লেটটা বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। যে ভূমিকম্পটা হলো সেটা হচ্ছে একদম এই সংযোগস্থলে, নরসিংদী যে ঘোড়াশালে হলো, এটা হচ্ছে এই সংযোগস্থলে এটার অবস্থান। যে পরিমাণ শক্তি এখানে জমা হয়ে আছে তার অতি ক্ষুদ্র হচ্ছে গতকালকে এটা বের হয়েছে, বাকি পুরাটাই হচ্ছে শক্তি জমা হয়ে আছে। হুমায়ুন আখতারের গবেষণা বলছে, আগামীতে নরসিংদী, শীতলক্ষ্যা নদী এবং মেঘনা নদী ঘেঁষা এলাকাতেই হতে পারে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আর এমন হলে ক্ষতিগ্রস্ত হবে ঢাকা ও চট্টগ্রামের 40% স্থাপনা। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই সরকারকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞদের। এই যে সাবডাকশন জোনে 8.2 থেকে 9 মাত্রা শক্তি সম্পন্ন ভূমিকম্পর শক্তি এখানে জমা হয়ে আছে, সেটারই একটা আলামত, বার্তা এখানে দিচ্ছে। এটা এতদিন আটকে ছিল 2টা প্লেট, এখন ছোট্ট একটা অংশে সেইটা খুলে গেল, আনলকড হয়ে গেল। তার মানে একটা যদি হঠাৎ করে একটা ছিদ্র হয় কোনো পানির পাইপের লিকে, তাহলে আস্তে আস্তে সেই ছিদ্র বাড়তে থাকে। এটা এখন শুরু হয়েছে। হ্যাঁ, অতএব সামনে হয়তো খুব একটা বেশি সময় আমাদেরকে প্রকৃতি আর দিবে না। 1 মাস থেকে 2-4 বছরের মধ্যে এরকম বড় ভূমিকম্প আঘাত আনতে পারে। নিয়মিত ভূমিকম্পের মহড়া করি, তাহলে এই অনুশীলনের মাধ্যমে আমাদের মানসিক মনোবল বৃদ্ধি পাবে। আমি বলবো যে আমার জায়গাটা আমি সেফ না,
কারণ আমার বাসা থেকে বের হয়ে গিয়ে আমি আমার বাসার সামনে একটা 10 ফিট বা 15 ফিটের রাস্তা পাচ্ছি, যদি বিল্ডিংটা ভেঙে পড়ে তাহলে আমি রাস্তার নিচে পড়ে যাব। করণীয় আছে একটা জায়গায়, যেটা আপনাকে আমি বললাম যে পিইউএফটাকে কাজে লাগিয়ে যদি আমরা গভর্নমেন্টের যে মনে করেন বিদ্যুতের বা গ্যাসের যে গ্রিড লাইনগুলো আছে এই লাইনগুলোকে হয়তো অফ করার ব্যবস্থা করা যেতে পারে। আসলে বাংলাদেশের এখন প্ল্যান করতে হবে যে আমরা যে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে। আমাদের তো সবটা ভেঙে ফেলতে পারবো না, আমাদেরকে রিট্রোফিটিং করে এগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে। স্ট্রেংথ বাড়িয়ে আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেন আমাদের ভূমিকম্প হলে যেন বিল্ডিংগুলো এভাবে ভেঙে না পড়ে। একই সাথে ভূমিকম্প হলে আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে নামার প্রতিযোগিতা না করে বিল্ডিংয়ের বিম ও কলামের মাঝে দাঁড়ানো, শক্ত কোনো কাঠামো যেমন খাট বা টেবিলের নিচে অবস্থান নেয়া, মাথা, কাঁধ ও ঘাড় নিরাপদ রাখার চেষ্টা করা, প্রয়োজনে বালিশ ব্যবহার করা, আয়না, আলমারি ও ভারী ফার্নিচারের কাছে না থাকা এবং বৃদ্ধ, নারী ও শিশুদের নিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আগামী সপ্তাহে আইন হবার পরে নির্বাচন কমিশন গণভোটের বিষয়ে প্রস্তুতি শুরু করবে বলেও জানান তিনি। রাজধানীতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। কমিশন ভোটার তালিকায় প্রায় 21 লক্ষ মৃত ভোটার শনাক্ত করেছে জানিয়ে তিনি বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দিয়েছে, কিন্তু আগামীতে আর তা হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বেসরকারি সংস্থা আয়োজিত বিল্ডিং ব্রিজ রিজিওনাল ইলেকটোরাল অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। কর্মশালার সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দেয়া কিংবা মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। পোস্টাল ভোটিংয়ের বিভিন্ন জটিলতা নিরসনে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সৌদি আরবে গিয়ে যদি বলেন যে আমার বাংলাদেশে এখানে একটা ভোটের সেন্টার করবে, উইল দে অ্যালাউ? দে উইল নট অ্যালাউ। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এটাকে যতটা সম্ভব রিফাইন করা, স্মুথ করা, কমফোর্টেবল করা, অ্যাডাপ্টেবল করা ফর দ্য ভোটার্স। এবারই প্রথম একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোটের মতো চ্যালেঞ্জ নিয়ে কমিশন কাজ করছে জানিয়ে সিইসি বলেন, সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। গণভোটের ব্যাপারে 4টা প্রশ্ন দেখেছেন। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হা না করতে হবে। এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় 2 মাস সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। পিআর ও গণভোটের প্রশ্নে একটি রাজনৈতিক দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ পিআর, গণভোট কোনোটাই বোঝে না। জামাত একদিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে নানা প্রশ্ন তুলে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে। ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ইসলাম সমর্থন করে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল ধর্মের নামে মানুষকে বোকা বানিয়ে রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, অথচ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, এখন আবার অযৌক্তিক দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে। মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার
ইসলাম এই কথা বলে না। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে নির্বাচনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নির্বাচনকে বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দাও, 17 বছর ধরে বলে আসছে, এখন জনগণকে ভুলে দাও। আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে। এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। তিনি বলেন, বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হবার আশঙ্কা প্রকাশ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রামের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে জানিয়ে তিনি বলেন, জামাত কোনো সংকট তৈরি হতে দেবে না। চট্টগ্রাম ও ঝালকাঠি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। আকবর শাহ থানার আল জমিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রাম যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, জোট নয়, অনেকগুলো দল ও শক্তির সাথে নির্বাচনী সমঝোতা করবে জামায়াত ইসলামী। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফিজ। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা বাড়বে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ। আমি চিটাং সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না, আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি, যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি। এর আগে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে জানান তিনি। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা মোট টেনে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা ভুলে হয়ে পর্যাপ্ত। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ ছিলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা সফরে দেশটির সাথে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা ও ইন্টারনেট সংযোগ বিষয়ে সমঝোতা হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। 3 দিনের সফরে সকালে ঢাকায় এসে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে সমবেদনা জানান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 3 দিনের সফরের প্রথম দিন ঢাকায় এসে ব্যস্ত সময় পার করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্তে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে। পরে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ভুটান। প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ক, আর দ্বিতীয় সমঝোতা স্মারকটি সই হয় আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত বিষয়ে। এর আগে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে সই এবং একটি গাছের চারা রোপণ করেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন। এ সময় বর্তমান পুলিশ দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। কোনো দলের না হয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষকদের কাজ করার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ সংলাপের আয়োজন করে ইলেকশন অবজারভার সোসাইটি। আরো একটু বৃহত্তর পরিসরে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের জন্য আরেকটি তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই নির্বাচন করা সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই। এটা নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না। আগামীর নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের উপদেষ্টারা নির্বাচনকে ব্যবসায় পরিণত করছে কিনা তা নিয়ে উদ্বেগ আছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাশ করতে পারেননি এবং বিভিন্ন দল সরকার উপদেষ্টাদের পক্ষপাত দুষ্টতার অভিযোগ তারা হাজির করেছে। এ সময় দলীয় পর্যবেক্ষক নিয়োগ দিলে নির্বাচন কলুষিত হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যেখানে নির্বাচন কমিশনেই অনাস্থায় পরিণত হয়েছে, সেখানে অবজারভারদের আস্থায় নেওয়ার মতো আমি তো কোনো পরিবেশ এখনো দেখতে পাচ্ছি না। সব জায়গায় যাতে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন নিরপেক্ষভাবে, সৎভাবে, কোনো ইনফ্লুয়েন্সে না, শুধুমাত্র জনগণের জন্য আপনারা যাতে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারেন। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই নেয় না। গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেইটেন করার জন্য, এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্য যা করা উচিত ছিল কিচ্ছু করেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোন নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রশাসনকে ঢেলে সাজানো না গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে জানান রাজনৈতিক নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশে তারেক রহমানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট পাবনাপাড়ায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসমাবেশে একথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতা দুলো আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে, সে নিজে ধ্বংস হয়েছে, তার পরিবারকে ধ্বংস করেছে, এমনকি আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকেও ধ্বংস করে গেছে বলেও মনে করেন তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান। সভায় স্থানীয় জেলা বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে, তার পরিবারকে ধ্বংস করেছে, আজকে আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের রাজনীতির যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা হাসিনা করে দিয়ে গেছে, এখান থেকে এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে আগামী দিনে আবার নতুন বাংলাদেশ গড়তে গেলে তারেক রহমানের বিকল্প বাংলাদেশে না। বগুড়া শহরের ফুটপাত এখন ভাসমান ব্যবসায়ীদের দখলে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে ফুটপাত দখল করে চলছে বাণিজ্য। এতে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা।
ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। এছাড়াও সড়কে অবৈধ পার্কিং দুর্ভোগ বাড়াচ্ছে কয়েক গুণ। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় ও শেষ পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপ্পা। বগুড়া শহর জুড়ে এভাবেই সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। শহীদ খোকন পার্ক, বাদুরতলা রোড, সাতমাথা, থানামোড়, স্টেশন রোডে দখল বাণিজ্যের কারণে যেন অস্তিত্বই নেই ফুটপাতের। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, শিক্ষার্থী ও বয়স্করা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও পুলিশ প্রশাসনের চোখের সামনেই চলছে এসব দখলবাজি। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে নির্দিষ্ট জায়গা পেলে সেখানে ব্যবসা করবেন তারা। কারণ ফুটপাত টোটালি দখল। অনেকে আছে তাড়াতাড়ি করে যাওয়ার ক্ষেত্রে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। রাস্তার উপর দোকান করি, এটা হচ্ছে যে কি অন্যায় যদি হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক, আমরা সবাই যেন ওখানে ডিসিপ্লিন করে আমরা জানি সবাই এক জায়গা থেকে মাল বেচা-কিনা করতে পারি। ফুটপাত দখলমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প হকার মার্কেট গড়ে তোলা জরুরি বলে জানায় পৌর কর্তৃপক্ষ। এখন আপনি দেখবেন যে একজনের বাড়ির পাশে, এটা আমার এত কষ্ট লাগে যে বাচ্চা কাচ্চা যারা স্কুলে যাতায়াত করে তাদের ফুটপাতটা এমনভাবে দখল করে রাখে, এই যে মানুষের একটা দুর্ভোগ, এই যে মানুষের এটা দেখার কেউ নাই। মাস্টার প্ল্যান যখন হয়ে যাবে তখন আলটিমেটলি এই যে সমস্যাগুলো, ফুটপাত দখল বলেন, যানজট বলেন, এগুলি নিরসন হবে বলে আমি আশা করি। তবে জেলা পুলিশের দাবি, শহরের দখল বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কম্বাইন্ড যদি যৌথ উদ্যোগ হয় তাহলে জিনিসটা আরো সহজ হবে। পুলিশ ডেফিনেটলি কাজ করবে, পুলিশ কাজ করতেছে, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা হলে এটা আমার মনে হয় যে দ্রুত অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে যন্ত্রটা। পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সমন্বিত পদক্ষেপ এবং হকারদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা না হলে এই সমস্যার সমাধান মিলবে না বলে মত সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে জামায়াত ইসলামী জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রী ও যুবদের নিয়ে অনুষ্ঠিত হল গণজামায়াত। এতে যশোর 2 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড মুসলিউদ্দিন ফরিদ জানান, ভোটে জামায়াত ইসলামী জিতলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে নারী পুরুষ সবাই মিলে সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চান তারা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে শুক্রবার দুপুর থেকেই যেন জনস্রোত নামে। জামায়াত ইসলামীর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন যশোর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ। 2024 সালের 5 আগস্টে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেবে জামায়াত। আমরা এমন স্বচ্ছ ব্যবস্থা তৈরি করবো, এখানে উপহার দিব, যাতে যোগ্যতার ভিত্তিতে তোমরা এখানে যেতে পারো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, চাকরির ক্ষেত্রে হোক, সেই নিশ্চয়তা আমরা দেব ইনশাআল্লাহ। এদিকে যশোরের 6টি আসনেই জামায়াত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। জামায়াত ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা পশ্চিমের শিবির সভাপতি ইসমাইল হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম সহ যশোর জেলা এবং ঝিকরগাছা চৌগাছার স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করতে যাচ্ছে বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন 2025-এর দ্বিতীয় আসর। এই আসরে উপদেষ্টা হিসেবে থাকছেন স্থপতি জালাল আহমেদ। জুরি চেয়ারের দায়িত্ব পালন করবেন স্থপতি মোহাম্মদ এহসান খান। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন স্থপতি তানিয়া করিম, স্থপতি বায়াজিৎ মাহবুব খন্দকার, স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন এবং বিশিষ্ট শিল্পী ঢালি আল মামুন। এবার থাকছে পেশাদার ও শৌখিন নামে দুটি বিভাগ। নির্বাচিত 6 জন বিজয়ী পাবেন 1 লক্ষ টাকা, একটি সনদপত্র এবং একটি ট্রফি। রাজধানীর গুলশান ক্লাবে এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী জানান, BAID 2025 শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে এগিয়ে নেওয়ার একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানা যাবে বার্জার পেইন্টস বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে। ইমাম আহমেদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির 107তম ওফাত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল আলা হজরত কনফারেন্স। রাজধানী মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএইচপি চেয়ারম্যান সফি মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান শায়খুল হাদিস কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি। ইমামে আজম ও আলা হজরত গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস হাফেজ সুলাইমান আনসারি। এ সময় বক্তারা বলেন, ইমাম আহমেদ রেজা মুসলিম জাতির জন্য এক অনন্য আশীর্বাদ। তার বহুমাত্রিক গবেষণা ও দালিলিক লেখনী বিশ্ব মুসলিমদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যে শান্তি পরিকল্পনা পেশ করেছে তা ইউক্রেনে স্থায়ী শান্তি স্থাপনের ভিত্তি হতে পারে বলেও মনে করেন তিনি। ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সায় না দিলে পুরো ইউক্রেন রাশিয়ার কবজায় চলে আসবে বলে হুমকিও দিয়েছেন তিনি। রাজধানী মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়া সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এসব কথা বলেছেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চিরতরে বন্ধের অবসানে 28টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি পরিকল্পনার খসড়া করেছে ট্রাম্প প্রশাসন। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের 64তম জন্মোৎসব পালিত হয়েছে। রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই উপলক্ষে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়। এই জন্মজয়ন্তীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মতিন বৈরাগী, কবি হাসান হাফিজ, কবি ও শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান, গীতি কবি শহীদুল্লাহ ফারাইজি, বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন। অনুষ্ঠানে সভাপতি করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। এ সময় বক্তারা বলেন, বাংলা কবিতা এখন আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত। এই অভিযাত্রায় রেজাউদ্দিন স্টালিন অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবারে খেলার খবর। মিরপুর টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। 509 রানের টার্গেটে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ 6 উইকেটে 176 রান। এখনও তারা 333 রানে পিছিয়ে আছে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশে 476 রানের জবাবে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড 265 রানে অল আউট হয়। 4 উইকেটে 297 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মুশফিক শান্তরা। পরাগ আরমানের রিপোর্ট। মুশফিকের 100তম টেস্টের চতুর্থ দিনেও ব্যাটে বলে সমান তালে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। তাতে আইরিশদের হোয়াইট ওয়াশ করার সুবাস নিয়ে দিন শেষ করে টাইগাররা। জয়ের জন্য আয়ারল্যান্ডের টার্গেট ছিল 509 রানের। টেস্ট ক্রিকেটে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। বাংলাদেশকে হারাতে হলে আইরিশদের বিশ্ব রেকর্ডই করতে হবে।
এমন সমীকরণের ম্যাচে দলের ২৬ রানে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে কুপকাত বার্ল বার্নি ও পল স্টার্লিং। তৃতীয় উইকেটে কারমাইকেলকে নিয়ে ৫১ এবং চতুর্থ উইকেটে ক্যাম্পারকে নিয়ে ট্র্যাক্টর ৪১ রান যোগ করলেও প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৭৬ রানে দিন শেষ করে ৬ উইকেট হারানো আয়ারল্যান্ড। বাংলাদেশের পেস আর স্পিনে আইরিশ টেলেন্ডারদের পুরো একটি দিন টিকে থাকা প্রায় অসম্ভব এক বাস্তবতা। এর আগে ৯ উইকেটে ১৫৬ রান নিয়ে মাঠে নামতেই বাংলাদেশের উপর দিয়ে আইরিশ ঝড় বয়ে যায়। দলের ১৭২ রানে ম্যাকব্রাইনের শিকার হন ৭৮ রানে থাকা সাদমান। মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অপেক্ষা ছিল মুমিনুল হকের সেঞ্চুরির। ৮৭ রান করে মুমিনুল আউট হলে ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ছিলেন ৫৩ রানে। তাতে মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে ৫০৯ রানের বড় লিড পায় বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক আজকের পত্রিকাকে ৪ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এটিএন বাংলা। জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে আজকের পত্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক কামরুজ্জামান রাজীব। প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৭১ রান করে আজকের পত্রিকা। এটিএন বাংলার পক্ষে ১ উইকেট নেন পরাগ আরমান। জবাবে মাসুদ মোস্তাহিদের ৩১ ও অধিনায়ক কামরুজ্জামান রাজীবের অপরাজিত ২৮ রানে সহজ জয় পায় এটিএন বাংলা। ২ রানে অপরাজিত থাকেন নিয়াজ জামান সজীব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাসুদ মোস্তাহিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানী সহ আশপাশের এলাকায় আবার ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩। ছোট ছোট কম্পন আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা, বলছে বিশেষজ্ঞরা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ, জানালেন সিইসি। আইন পাশ হলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। পিআর ও গণভোট নিয়ে একটি রাজনৈতিক দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার আহ্বান। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে তা হবে নির্বাচনের জেনোসাইড, শফিকুর রহমান। ভোট কেন্দ্র দখল বা ইঞ্জিনিয়ারিং হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। ৩ দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, দেশটির সাথে বাংলাদেশের ২টি সমঝোতা স্মারক সই। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি, মন্তব্য রাজনৈতিক দলের নেতাদের। বর্তমান পুলিশ দিয়ে নিরপেক্ষ ভোট অনুষ্ঠান নিয়ে সংশয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।